আমি কেমন পাখি বুকেতে কষ্ট রাখি, মুখেতে দেখাই হাসি, যেন আমি সুখ নিবাসী। আমি কেমন পাখি। দুই বন্ধু মুগ্ধ হয়ে সেই সুর শুনে যায়। একসময় সুর বিলুপ্ত হতেই ওয়াদি বলে, এটা কি তোর সেই গার্লফ্রেন্ড নাকি? ওয়াদি কথাটা বলেই হাসতে থাকে। ওয়াদির পেটে থাপ্পড় মেরে রায়হান বলে, না, এটা আয়রার কণ্ঠ। এটা হচ্ছে আসল আয়রার, যার সাথে কেউই পরিচিত নয়। আমরা কলেজে যে আয়রাকে দেখি সে আয়রার সাথে বাড়ির আয়রার কোনো মিল নেই। মেয়েটার সাথে যখন দেখা হয় এমনভাবে সে কথা বলে, মনে হয় ওর মতো সুখী হয়তো পৃথিবীতে খুব কম আসে। মেয়েটা কথার আগেই হেসে দেয়, যা সবাই পারে না। অথচ মেয়েটার পুরো জীবনটাই অন্ধকারে আবৃত হয়ে আসে। রায়হানের কথায় ওয়াদি বলে, আমি বাড়িতে যাই, এখন না গেলে নিশ্চিত মা ঘরে ঢুকতে দেবে না। এখনই চলে যাবি? এই প্রথম আমাদের বাড়িতে এসেছিস, অথচ এক গ্লাস পানি অবধি খেলি না? না না, তা হচ্ছে না, কিছু খেয়ে তারপর যাবি। আরে এই তো আসা শুরু হলো, এখন থেকে রোজ আসবো, তখন নয় পেট পুরে খেয়ে দিয়ে হাতি ঘোড়া বজরা পানসি চলে বাড়ি যাবো। এই তোর কি হয়েছে বলতো ওয়াদি? এই কথা বলেই রায়হান ওয়াদির চোখে মুখে হাত বোলায়, দেখে ওয়াদি কোনোভাবে অসুস্থ কিনা। তবে ওয়াদি একদম সুস্থ, কিন্তু ওয়াদের এরকম পরিবর্তনের কারণ খুঁজে পেল না রায়হান। রায়হানকে এমন অবাক হয়ে তাকিয়ে থাকতে দেখে ওয়াদি বলে, বন্ধু, নতুন নতুন প্রেমে বলে নিজে নিজেকে চেনা যায় না। তুমি ভাবলে কি করে তুমি চিনবে? তুই সত্যি প্রেমে পড়েছিস? সত্যি। মেয়েটাকে? মেয়েটা যখন রাজি হবে তখন বলবো না, এখন নয়। আচ্ছা, তুই ভাব কি হতে পারে, ভেবে ভেবে ঘুমিয়ে পড়, আবার জেগে ওঠে ভাব। আমি ততক্ষণে বাড়িতে গিয়ে তার ভাবনায় মশগুল হই। মুচকে হাসতে হাসতে ওয়াদি চলে যায়। আর রায়হান বোকার মতন সত্যি সত্যি ভাবতে থাকে ওয়াদি কার প্রেমে পড়েছে। সে আদৌ কারো প্রেমে পড়েছে, নাকি নেহাত মজা করলো আরও কিছু। আয়রা রেডি হয়ে কলেজে যাওয়ার জন্য বেরিয়ে সবাই সদর দরজা পর্যন্ত এসেছে। এর মধ্যেই লতিফ হাওলাদার আয়রাকে ডাক দেয়। আয়রা তার বাবার ডাক লক্ষ্য করে পিছু ফিরতে তার বাবা বলে, নাস্তা করে যাও। আয়রা গোপনে এক দীর্ঘ নিঃশ্বাস বুকের মাঝে আবারও ছেড়ে দেয়। তারপর বলে, কাল দুপুরে খিদে মরে গেছে। কথাটা বলেই এক মুহূর্ত সেখানে দাঁড়ায় না আয়রা। বাড়ির গেট দিয়ে বেরিয়ে যেতেই মুখের রং সে বদলে ফেলে, চেহারার উজ্জ্বলতা বাড়িয়ে হাজার রঙে রঙিন করে। গতকাল থেকে তার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো কোনো রেশ নেই তার চোখে মুখে। তাকে হুট করে কেউ এখন দেখলে বলবে, হায়রার মতন সুখী মেয়ে হয়তো পৃথিবীতে কেউই নেই। তবে সত্যি হায়রা কি সত্যিই সুখী? আয়রা রিক্সা ভাড়া করে কলেজে চলে যায়। কলেজে আসতে দেখে সবাই ক্যান্টিনে বসে তার অপেক্ষা করছে। সামিয়া, রেহানা এবং আলিফ সবাই হাই বলে আয়রা সবার সাথে গিয়ে বসে। আচমকা গতকালের ঘটনা সামিয়া তুলতে গেলে আয়রা বলে, গতকাল যা হয়ে গেছে সেটা গতকাল অবধি সীমাবদ্ধ থাকতে দে। তাকে টেনে হিসড়ে আজকের তাজা খবর করার কোনো দরকার নেই। আয়রার গম্ভীর কণ্ঠে সামিয়া চুপ হয়ে যায় আর নীরবে ফোন টিপতে থাকে। আয়রা মন খারাপ বুঝতে পেরে রেহানা বলে, আজ মাত্র 3টে ক্লাস আছে, বাকি সময়টা চল আমরা কোথাও থেকে ঘুরে আসি। রেহানার কথায় আয়রা বলে, আমার ব্যাগের টাকা নেই, তোরা গেলে যা, আমি যাব না। আয়রার কথা শেষ হতেই লিমন আয়রার সামনে একটা 1000 টাকার নোট রাখতে রাখতে বলে, আমার কাছে যে টাকাটা পেতি এখানে তোর কিছুটা দিলাম, বাকিটা আস্তে আস্তে দিয়ে দিব। আয়রা এতক্ষণ টেবিলের ওপর হাত রেখে নিজের চোখ মুখ ঢেকে রেখেছিল। লিমনের কথায় তার সুরে একবার লিমনের চোখে তাকায়। আচমকা আয়রা লিমনের চেহারা দেখে চমকে ওঠে। লিমনের চোখ লাল হয়ে আছে, গুছিয়ে রাখা চুলগুলো সব এলোমেলো, চেহারায় ক্লান্তি ভর করেছে। আয়রার বুকটা ধক করে ওঠে। জীবনের মোড় কোথাও ঘুরে গেছে তা আয়রা যেন বুঝতে পারছে না। ছোট্ট এই কথাটা ক্রমশ জটিল ধাঁধায় পরিণত হচ্ছে। আয়রা লিমনকে তেমন কোনো কিছুই বলে না, আবার নিজের অবস্থান আগের ন্যায় করে। কারণ তার বন্ধুদের মধ্যে কেউ জানে না আয়রার জীবনটা ঠিক কতটা। আপনার খাবার? টেবিলে পরোটা, ভাজি এবং ডিম পোস্ট দিয়ে যে ক্যান্টিনের ছেলেটা, খাবারের প্লেট দেখে সবাই অবাক হয়ে বলে, আমরা তো অর্ডার করিনি। তাহলে? ওদের সবার কথা শুনে ছেলেটা বলে, একজন টাকা দিয়ে এই টেবিলে ওনাকে দেখিয়ে খাবারগুলো দিতে বলেছে, সাথে এই চিঠি। ছেলেটা এতক্ষণ আয়রার নিকটে একটা চিঠি এগিয়ে দিতেই আয়রা অবাক হয়ে হাতে নেয়। ওদিকে লিমন রাগের দৃষ্টিতে তাকিয়ে আছে খাবার এবং ওই ছেলেটার দিকে, কারণ ততক্ষণে লিমনের আন্দাজ হয়ে গিয়েছে কাজটা কে করেছে।
লিমন আয়রা হাত থেকে চিঠিটা ছো মেরে নিতে গেলে আয়রা তা সরিয়ে নেয়। আয়রা চিঠিটা সরিয়ে নিতেই লিমন বলে, চিঠিটা দে আয়রা। কেন? আমার নামে আসা চিঠি তুই দেখবি কেন? তোকে চিঠিটা দিতে বলেছি, দে, না হলে কিন্তু খারাপ হবে। দেখ লিমন, সিক্রেট করিস না এখানে। আমার আন্দাজ ভুল না হলে এই চিঠি ওয়াদি তোকে দিয়েছে। ওদের নামটা শুনে আয়রা ভেতরে ভেতরে চমকালেও তা বাইরে প্রকাশ করে না। লিমনকে বলে, চিঠি যেই দিয়ে থাকুক না কেন, যখন আমাকেই দিয়েছে তোর কোনো রাইট নেই সেটা নেওয়ার। আগে আমি দেখব কি লেখা, তারপর না হয় তুই দেখিস। আয়রা চিঠিটা খুলতে খুঁটো খুঁটো অক্ষরে নজর বোলায়, যেখানে লেখা, কিছু রাগ যেমন প্রকাশ্যে আনতে নেই, তেমনি নিজেকে কষ্টও দিতে নেই সেই অপ্রশংসিত রাগের জন্য। গতকাল দুপুর থেকে না খেয়ে নিজেকে কষ্ট দেওয়া বোকামি ছাড়া কিছুই না, তাই খাবার পাঠালাম, খেয়ে নাও। আর হ্যাঁ, গতকালকের জন্য সরি, মন থেকেই সরি বলছি, খেয়ে নিও। খালি পেটে থাকলে অ্যাসিডিটি হবে ইতি ওয়াদি। চিঠিটা পড়া শেষ হতেই আয়রা খাবারের প্লেটে একবার নজর দেয়। তার যতদূর মনে পড়েছে সে কাল দুপুর থেকে না খেয়ে আছে, এটা তার বাবা ছাড়া আর কেউই জানে না। তাহলে ওয়াদে কিভাবে জানলো? আয়রা হাত থেকে চিঠিটা কেড়ে নেয় লিমন। চিঠিতে চোখ বুলে রাগের বসে সব খাবার ছুঁড়ে ফেলে দিতে গেলেই লিমনের হাত আটকে দেয় আয়রা। লিমন হাত ছাড়িয়ে নিতে চাইলেও পারে না। আয়রা শীতল কণ্ঠে বলে, খাবারগুলো ফেলে দেওয়ার কোনো অধিকার তোর নেই, তাই খাবারে হাত দিবি না। হাজারো মানুষ এই খাবারের জন্য রোজ ভিক্ষা করে। লিমন আয়রার এমন ব্যবহারে বেজে রেগে যায়। নিজের হাতটা ছাড়িয়ে বলে, আজকাল বাইরের মানুষও জানে তুই না খেয়ে আসিস, অথচ আমরা জানি না। বাহ বাহ, ভালোই তো চলছে। চিৎকার করে উঠতেই আয়রা বলে, চিৎকার করবি না, না জেনেই। হ্যাঁ তাই তো, আজকাল তো আমার কিছু জানি না, সব যেন ওয়াদি। শুধু শুধু রেগে যাওয়ার কারণ দেখছি না লিমন। আজকাল তোর ভালোবাসার সংখ্যা বেড়েছে, তাই আমাদের রাগ হওয়ার কারণটা তোর কাছে শুধু শুধু মনে হয়। লিমনের চিৎকারে ততক্ষণে ক্যান্টিনের প্রায় সকলেই আয়রাদের দেখছে। আয়রা চারিদিকে চোখ বুলিয়ে বলে, তুই কি চাচ্ছিস আমি এখন চলে যাই? না, আমি চাচ্ছি তুই এই খাবারগুলো খাবি না। তোকে আমি একবারের জন্য বলেছি খাবারগুলো আমি খাবো। আয়রার কথাই এবার লিমন নিজের হুঁশে ফেরে। আয়রা তো জাস্ট চিঠিটা পড়েছে, সে তো একবারের জন্য বলেনি সে খাবারগুলো খাবে। তাহলে সে তো শুধু শুধু আয়রার সাথে খারাপ ব্যবহার করছে। লিমন মাথা ছেঁকে নিজেকে শান্ত করে, খাবার দিয়ে যাওয়া ছেলেটার দিকে ইশারা করে ডাকে নিয়ে যেতে বলে এবং নতুন করে খাবার দিয়ে যেতে বলে। কিছুক্ষণ পর নতুন খাবার দিয়ে যেতেই আয়রা লিমনকে ইশারা করে খাওয়ার জন্য। আয়রা বলে, তোর ক্লাস আছে না, ক্লাসে যা, আমি খেয়ে নিব। লিমন আয়রার কথায় মুচকি আসে, তারপর নিজের ক্লাস শুরু হবে ভেবেই চলে যায়। লিমনের সাথেই সামিয়া এবং আলিফও চলে যায়, কারণ তারা সেম ইয়ারে পড়লেও তাদের ডিপার্টমেন্ট আলাদা। আয়রা আর রোহান বসে থাকে ক্যান্টিনে। তাদের ক্লাস আরও আধা ঘন্টা পর শুরু হবে। ক্যান্টিন প্রায় ফাঁকা, দু একজন ছাড়া তেমন কেউই নেই, আর যারা আছে তারা নিজেদের গল্পে ব্যস্ত। রেহানা বলে, এরপরও বলবি লিমন তোকে ভালোবাসার মতো ভালোবাসতে পারেনি? রেহানার কথায় আয়রা হাসে, ঠোঁটের হাসি বজায় রেখে নিজের ডান হাতটা রেহানার সামনে তুলে ধরে। রেহানা আয়রার হাত দেখে আটকে ওঠে। তোর হাতে কি হয়েছে? হাত। রোহনা, একটা কাজ করতে পারবে? আচমকা দুই বান্ধবী ভয় পায় পুরুষালী কণ্ঠে। আয়রার কথা শেষ হবার আগে তাদের পাশে ওয়াদি এসে দাঁড়ালো। ঘাড় ঘুরিয়ে যখন ওয়াদি আয়রার পাশে বসতে দেখে তখন রেহানা বলে, প্লিজ ভাই, এখানে কোনো ঝামেলা করবেন না। ওয়াদি হাসে শুধু রেহানার কথায়। আয়রার পাশে বসে বলে, রোহনা, তুমি যদি আমার একটা কাজ এখন করে দাও তাহলে তুমি যা বলবে আমি তাই করব। কিন্তু তুমি যদি রাজি না হও তাহলে আমি তোমার বাড়িতে গিয়ে বলে দেবো তুমি প্রেম করছো কলেজে এসে পড়ালেখার নাম করে। ওয়াদির কথায় রেহানা চোখ বড় বড় করে তাকায়। রেহানাকে তাকিয়ে থাকতে দেখে ওয়াদি বলে, ছেলের নাম ঠিকানা সব বলে দিই? না ভাইয়া, আমি রাজি, বলে কি করতে হবে? এই তো গুড গার্ল। এবার একটু বাইরে গিয়ে লক্ষ্য করো তোমার বান্ধবীর খুব কাছের বন্ধু লিমন আসছে কিনা। তোমার বান্ধবীর সাথে আমার জরুরি কথা আছে, সেই সাথেই চলে যাব। রেহানা না চাইতেও তাকে যেতে হয়, আর আয়রা এতক্ষণ বোকার মতন চেয়ে চেয়ে ওয়াদের কাণ্ড দেখতে থাকে। ওয়াদি নিজের সেই খাবারগুলো এনে টেবিলে রাখে। গ্লাস থেকে পানি নিয়ে হাত পরিষ্কার করে পরোটা ছেড়ে ভাজি পুরে আয়রার মুখের সামনে তুলে ধরে। আয়রা নিষ্পলক চোখে তাকিয়ে রইল ওয়াদের কাজে। ওয়াদি ইশারা করলো খাবারটা মুখে নিতে। আয়রা আচমকা উঠে দাঁড়ায়। সে চলে যাওয়ার জন্য পা বাড়াতেই ওয়াদি আয়রার বা হাত ধরে বলে, তোমার নিজেকে ক্ষতবিক্ষত করার জন্য
আমি নিজেও কিছুটা তাই। হয়তো মজা করে অমন না করলে ঘটনা এতদূর এগোতো না। তাই প্লিজ খেয়ে নাও। মনে করো এটা আমার অনুরোধ। আয়রা ওয়াদের এমন রূপের সাথে পরিচিত নয়। সে যতটা ওয়াদের সম্পর্কে জেনেছে তা হলো সে বদমেজাজি ভখাটে। আচমকা সেই ছেলের এমন রূপ সত্যিই আয়রার কাছে অচেনা। আয়রা হঠাৎ কি যেন মনে করে মুখ খোলে। ওয়াদি হেসে আয়রাকে খাইয়ে দেয়। ওয়াদি এভাবে আয়রাকে পুরো খাবারটা খাইয়ে দিতে থাকে। অন্যদিকে আড়াল থেকে সবটা নিজের চোখে দেখে রিমন। সে ক্লাসে যেতেই তার মনে পড়ে আয়রার হাতের ক্ষতের কথা। সে ছুটে আসে, তবে কখনো কল্পনাও করেনি আয়রাকে এসে এভাবে দেখবে। তার হৃদয়টা হাজার টুকরোতে পরিণত হলো। লিমনের হৃদয়টা নীরবে হাজারের টুকরো হলো। তবে আয়রা নামক প্রেমিকা তার টেরও পেল না, কিন্তু টের পেল তার পাশে দাঁড়িয়ে থাকা আরেকজন মেয়ে। আয়রা, তোকে কখনোই ভালোবাসিনি লিমন। এটা আর কবে বুঝবি তুই? হঠাৎ সামিয়ার কণ্ঠে চোখের কোণে জলকে বৃথায় আড়াল করার চেষ্টা করলো লিমন। গাছের সাথে পিঠ ঠেকিয়ে বলে, আমার ভালোবাসায় কি কোথাও কমতি ছিল? সামিয়ার ঠোঁটে বিদ্রুপের হাসি ফুটে ওঠে। সে মনে মনে বলে, তোর ভালোবাসা কোথাও কমতি নেই লিমন, তবে তোর ভালোবাসার মানুষটা ভুল ছিল। এই দেখ, আমিও তো তোকে নিজের সবটা দিয়ে ভালোবাসি, তবুও তো তোকে পাচ্ছি কই। তুই তো সেই আয়রা নামক কঠিন হৃদয়ে বারবার কড়া নেড়ে যাচ্ছিস, অথচ তুই নিজেও জানিস না ওই দরজা কখনোই খুলবার নয়। সামিয়া নিজেকে সামলে বলে, না রে, তোর কমতি নেই, তবে জানিস তো আমাদের তাকেই ভালোবাসা উচিত যে আমাদের ভালোবাসে। তাকে ভালোবাসা উচিত নয় যে আমাদের অবহেলা করে। আয়রা বন্ধু হিসাবে পারফেক্ট হলেও কখনো তোর প্রেমিকা বা বউরূপে ধরা দিবে না। তোর কি ধারণা ওয়াদি তোকে নিজের করে নেবে? নিতেও পারে। এই মুহূর্তে ওদের দেখে আমার সেটাই মনে হচ্ছে। সামিয়ার কথায় লিমন রেগে যায়। সামিয়ার চোখে চোখ রেখে আঙুল তুলে বলে, আয়রা শুধুমাত্র আমার, ও আমার ছিল, আছে এবং থাকবে। তুই এখান থেকে এখনই চলে যা। এই মুহূর্তে তোকে আমার সহ্য হচ্ছে না, বিরক্ত লাগছে তোকে। লিমনের রাগের দৃষ্টিতে সামিয়া ভয় পায়। বুকে একরাশ অভিমান নিয়ে ওইখান থেকে চলে আসে। নীরবে বলে, পৃথিবী এত নিষ্ঠুর কেন লিমন? যে যাকে ভালোবাসে সে তাকে অপমান আর অবহেলা করে। হৃদয়টা ভাঙে, তবু শব্দ হয় না। হাজারো অভিযোগ মনের কোণে জমে, তবে তার সামনের মানুষটাকে কখনোই শোনানো যায় না। তুই আয়রা নামক অষ্টাদশী কন্যার অসুখে মরণাপন্ন হয়ে আছিস, আর আমি লিমন নামক পুরুষে। ক্যান্টিন থেকে বেরিয়ে আসতেই ওয়াদি লিমনের মুখোমুখি হয়। লিমনকে এভাবে দেখে ওয়াদি অবাক হওয়ার কথা থাকলেও সে অবাক হয় না। খুব স্বাভাবিকভাবে প্রশ্ন করে, ক্লাসে নাকি এখানে কি করছিস? অনেক কিছু, কে কাকে কিভাবে ইমপ্রেস করছে সেটাই দেখলাম এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে। তা কি বুঝলি? অনেক কিছু। এই অনেক কিছুর মাঝেই সবচেয়ে কঠিন অনুভূতি কি তোর? নিচ্ছকে নিজের ভালোবাসাকে অন্য কারো হতে দেখা। লিমনের কথায় ওয়াদে নিষ্পলক চোখে হাসে, তারপর বলে, চোখ ধন্য কর। নিজের জেদকে প্রথম ধাপেই এত দূর এগিয়ে নিয়ে এসেছিস, বাহ, খুব সুন্দর। জেদ বলছিস কেন? বল, ভালোবাসার কয়েক ধাপ এগিয়ে এসেছি। তোর মুখটা যেমন মুখোশে রূপান্তর করেছিস, তেমনি তোর ভালোবাসাটাও অভিনয়ে পরিণত হতে খুব বেশি দেরি নেই। তবে সেটা আয়রা বুঝলে হয়। ইস, এভাবে বলিস না, আয়রা শুনতে পাবে, ও ভীষণ কষ্ট পাবেছে। তোর খারাপ লাগছে না অন্য কারো ভালোবাসাকে এভাবে তার থেকে কেড়ে নিতে? আয়রা কখনোই তোর ছিল না। হ্যাঁ, এটা ঠিক, ও তোর বোন এবং একজন ভালো বন্ধু, তবে ও কোনোদিনও তোর প্রেমিকা ছিল না, আর হওয়ার চান্সও নেই। চান্স থাকলে ভেবে দেখতাম, তবে নেই যখন, তখন আর কি করার। ও বলেছে তোকে? না বললেও আমি জানি। কতটুকু চিনিস তুই ওকে? যতটুকু চেনা দরকার ততটুকু চেনা হয়ে গেছে, বাকিটা নয় সময়ের সাথে সাথে চিনে ফেলবো। আগুন নিয়ে খেলছিস ওয়াদি? ওয়াদি বরাবরই আগুন নিয়ে খেলতে ভালোবাসে। পুড়ে যাবি। চিন্তা করিস না, আমি পুড়ে গেলে আয়রাকে সাথে নিয়ে ছাই হব। আমি সেই ছাই থেকে আয়রাকে সরিয়ে সোনা করব। যদি পারিস তাহলে বসে আছিস কেন? শুরু কর, তবে দেখিস হিতে বিপরীত যেন না হয়। এখন তো প্রেমিক হতে পারিস নি, হয়তো বেশি বাড়াবাড়ি করতে গিয়ে বন্ধুত্বটা নষ্ট করে ফেললি। ওয়াদি আর কথা বাড়ায় না, আপন মনে শীষ বাজাতে বাজাতে হাঁটতে থাকে। আর লিমন রাগে ফুঁসতে ফুঁসতে কলেজ থেকে বেরিয়ে যায়। কড়ারও চোখে মুখে আশ্রে পড়তেই বিরক্তি নিয়ে রায়হান বিড়বিড় করে বলে, হাতের বাজারের ব্যাগের দিকে তাকিয়ে বলে,
জীবনে এটা করাই বাকি ছিল। রায়হান আবারও হাঁটতে থাকে। একসময় তার পা থমকে যায় মোহনাকে দেখে। মোহনা তার নিকটে এগিয়ে আসছে যে মোহনা রায়হানের মুখোমুখি হতেই মুচকি হেসে বলে, আজ কলেজে যাননি? না। কেন? শরীরটা ভালো নয়। আপনার ঘরের ভূত আপনাকে ছেড়ে গেছে? গিয়েছিল, তবে মাত্র আবার ফিরে এসেছে। মানে হলো, আমার ঘরের ভূত আমাকে বলেছে তুমি আমার সামনে এলেই সে আবারও ফিরে আসবে। আশ্চর্য, আমি তাকে কি করলাম? তুমি তাকে ভয় পাও কেন? আপনি আসলেই একটা জাতা একজন মানুষ, ঠিক করে ভয়ও দেখাতে পারেন না। ও, তাহলে বুঝতে পারছো আমি তোমাকে শুধু শুধু সেদিন ভয় দেখিয়েছি? না বোঝার কি আছে? অনেক কিছু। আচ্ছা বাদ দাও, ঝালমুড়ি খাবে? আপনি খাওয়াবেন? না। তাহলে তুমি খাওয়াবে? বাজার করে আমার পকেটে পুরো খালি, তাই আজ তুমি খাও, কাল আমি খাওয়াবো। নিজের খেতে ইচ্ছে করছিল সেটা বললেই পারতেন, আমাকে অফার করার কি দরকার ছিল? আমি তো ভাবলাম কেউ আমাকে ভালোবেসে হয়তো আর ঝালমুড়ি খাওয়াবে। আচ্ছা ঠিক আছে, খাওয়াতে হবে না। এই না চলুন, খাওয়াচ্ছি। মোহনা দৌড়ে চলে যায় ঝালমুড়ি কিনতে, আর রায়হান মুচকি হাসে। তার পকেটে ঝালমুড়ি খাওয়ার মতন যথেষ্ট টাকা ছিল, তবে কেন জানি একটু মোহনার টিফিনের খরচের টাকা দিয়ে খেতে মন চাইল। আচ্ছা, রায়হান কি বেহায়া হয়ে গেল নাকি? একজন স্কুল পড়ুয়া মেয়ের কাছ থেকে নিজের আবদার রাখলো সে। সন্ধ্যা নেমেছে পৃথিবীতে, নিরে ফেরা তারা নিয়ে ছুটে চলেছে পাখির দল। কমলা আভায় আকাশ তার সৌন্দর্য নিখুঁতভাবে বর্ণনা করছে মানুষের চোখে। মাগরিবের আগে এবং তার কিছু সময় পর আকাশটা একটু বেশি মনোমুগ্ধকর। দেখতে দেখতে হাজারটা চোখ পাড়ি দেওয়া যায়। আয়রা মাঝে মাঝে সন্ধ্যার এই সময়টা উপভোগ করতেই ছাদে চলে আসে। আজও তার ব্যতিক্রম নয়। ফুরফুরে শৈতাল্যে হাওয়ায় আয়রার কোমলসমান চুল বাতাসে উঠছে। আমাদের মাছেরা এই মুহূর্তে আয়রাকে দেখলে বলবে, ও হে মেয়ে, তোমাকে কি ভূতে পেল নাকি? তবে আয়রা এই সময়টা নিজে একটা গোটা দিনের খোলস ইতি টেনে নিজের আসল রূপে ফিরে আসে। নিজের সবটা নিজে হিসাব করে। কেউ এই সময়টা তাকে বিরক্ত করে না। অবশ্য বিরক্ত করার তো একজন আপন মানুষ নেই যে করবে। এই, তোর কাজকর্ম কেউ দেখে নাই নাকি? এই ভর সন্ধ্যাবেলা পাগলের মতন ঘুরঘুর করছে ছাদে। আয়রা আপন মনে হাসে। সেই হাসির শব্দ অর্থ সবাই বোঝে না, তবে যারা বুঝবে তারাই জানবে ভেতরে কি চলছে। আচমকা আয়রার মেসেঞ্জারের টোন বেজে ওঠে। আয়রা সেদিকের ভাবান্তর নেই। কয়েক সেকেন্ড পর আবারও মেসেজের টোন বেজে ওঠে। আয়রা এবার কিভাবে ফোনটা হাতে নিয়ে ছাদের দেয়ালে ঘেঁষে দাঁড়ায়। ফোনের লক খুলে মেসেজ সিন করতে দেখে একটা নতুন আইডি থেকে মেসেজ এসেছে। মেসেজে প্রথমে একটা লাভ স্টিকার এবং লেখা, এই ভর সন্ধ্যাবেলায় পেতনির মতো হাসছে কেন? এহনো মেসেজ দেখে আয়রা নিজের ছাদের দিকে তাকিয়ে একবার চোখ বুলায়, তবে তেমন কাউকে দেখতে পায় না। আয়রা লেখে, কে আপনি? আয়রার মেসেজ পাওয়ার সাথে সাথেই সেটা সিন করে ওপাশের ব্যক্তি। লেখে, হয় খুব আপন, না হয় খুব পর। পরিচয় দিন। দিলে কি হবে? কিছু না। তোমাকে বাঁধা চুলের থেকে খোলা চুলে বেশি সুন্দর লাগে। হাসি মুখের থেকে গম্ভীর চেহারা একটু বেশি মায়াবী লাগে। তুমি কি সেটা জানো? কে আপনি বলছেন না কেন? এখানে পরিচয় দেব না সামনে আসবো? মানে রায়হানদের ছাদের বাম দিকে তাকাও। মেসেজটা সিন করতেই আয়রা সেদিকে তাকায়। আয়রা লক্ষ্য করতে দেখে ওয়াদি ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে নিজেকে আগলে ধরে আছে। আয়রা খুব ভয়াবহভাবে চমকে ওয়াদিকে দেখে। আয়রা মেসেজ দেয়, আপনি এখানে? তোমায় দেখতে এলাম। ফাজলামো হচ্ছে? কিছুটা। আমি আপনার ফ্রেন্ড নই। ওতেও খুব বেশি দেরি নেই। বাহ, এত কনফিডেন্স। ওয়াদির নিজের উপরে সবসময় কনফিডেন্স নিয়েই ঘোরে, কারণ আমি ওয়াদি। অসময়ে ঝুম বৃষ্টিতে আয়রা প্রায় ভিজে ঝুবুথুবু অবস্থা। টিউশনি থেকে ফেরার পথে আচমকা এই বৃষ্টি যেন পথঘাট, গাছপালা এবং সবাইকে ইচ্ছে মতন ভিজিয়ে গেল। গুড়ি গুড়ি বৃষ্টি দেখে আয়রা ভেবেছিল হয়তো বাড়ি পৌঁছালেই তারপর জোরে বৃষ্টি আসবে। তবে মাঝ রাস্তায় হুট করে এত জোরে বৃষ্টি শুরু হলো যে আশেপাশের কোনো জায়গা ছিল না আশ্রয় নেওয়ার মতো। অবশেষে দৌড়ে খানিকটা পথ আসতেই আয়রা ভেজে একাকার। ছোট্ট একটা টিনের ছাউনি পাশে এসে আশ্রয় নিয়েছে। আশেপাশের লোকজন নেই বললেই চলে। বৃষ্টি থামলেই না হয় বাড়ি ফেরা যাবে। আয়রা এদিক ওদিক তাকিয়ে একটাও রিক্সা খুঁজে পেল না। এভাবে কয়েক মিনিট পেরিয়ে যেতেই হঠাৎ একটা রিক্সা আয়রার সামনে এসে দাঁড়ালো।
সে হাত ইশারা করতে দেখে রিক্সার হুড থেকে ওয়াদি মাথা বের করছে। ওয়াদিকে দেখে আয়রা নিজের বাড়িয়ে রাখা হাতটা নামিয়ে নিল। ছেলেটা আজকাল আয়রার সাথে একটু বেশি বন্ধুত্ব জমাতে চাইছে। আয়রা যতই চাইছে নিজেকে গুটিয়ে নিতে, ততই যেন ওয়াদি আঠার মতো চিপকে থাকতে চাইছে। হুটহাট ফোন করে, আয়রা খেয়েছে কিনা প্রশ্ন করা, কলেজে যাবে কিনা, বাড়িতে ঠিকঠাক সবকিছু চলছে কিনা, এমন অনেক কিছু ওয়াদি জিজ্ঞাসা করছে। আয়রা চাইতো কেউ তার কারণে অকারণে খোঁজ নিক, তবে মানুষটা ওয়াদির মতন কেউ হোক সেটা কখনোই চাইতো না। ওয়াদি আবারও হাত ইশারা করতেই আয়রা মুখ ঘুরিয়ে নেয় অন্যদিকে। এবার ওয়াদি না পেরে নিজেই রিক্সা থেকে নেমে পড়ে। কি হচ্ছে? ডাকছি, শুনছো না?